নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন তার নাম যেন আমরা গোপন রাখি। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী এবং রোমাঞ্চকর যে আমি নিশ্চিত আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের শুরুটা বেশ সাধারণ, কিন্তু এর ভেতরের টানাপোড়েন, নিষিদ্ধ প্রেম আর গভীর আবেগ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। গল্পের পটভূমি একটি সাধারণ বাঙালি পরিবার, কিন্তু এই সাধারণের আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ, এক নিষিদ্ধ গল্প। নতুন বিয়ে করে মিতু এসেছে তার শ্বশুরবাড়িতে। বিরাট এক পুরনো বাড়ি, চারদিকে সবুজ বাগান, আর এই বাগানেরই একজন কর্মচারী, পুরনো মালি জনার্দন। জনার্দনের ছিল এক ভাইপো, রতন। রতন স্থানীয় স্কুলের শিক্ষক, আর সেই শিক্ষকেরও একজন বাবা ছিলেন যিনি এককালে বেশ প্রভাবশালী ছিলেন, কিন্তু এখন প্রায় অবসর জীবনযাপন করেন। এই দীর্ঘসূত্রিতার মধ্যে আমাদের গল্পের মূল আকর্ষণ মিতুর জীবনে প্রবেশ করে রতনের বাবার নীরব মনোযোগ। মিতু বয়স সবে ২৩, ফর্সা, গোল মুখ, বড় বড় মায়াবী চোখ। নতুন সংসারে, স্বামীর আদরে, শাশুড়ির স্নেহেই দিন কাটছিল তার। কিন্তু এই শান্ত জীবনে এক অচেনা ঢেউ এসে লাগল যেদিন থেকে সে ওই পুরনো বাগানটার দিকে আলাদাভাবে নজর দিতে শুরু করল। আসলে বাগানটা ছিল একসময় রাজকীয় গন্ধময়, কিন্তু এখন সেখানে সবুজের মাঝেও একটা বিষণ্ণতা, একটা পুরনো দিনের গল্প লুকিয়েছিল। আর সেই গল্পেরই এক অংশ যেন ছিল জনার্দন। জনার্দনের মধ্যে একটা গাম্ভীর্য ছিল, একটা শান্ত গভীর দৃষ্টি। মিতু যখন প্রথম রতনকে দেখেছিল তখন সে তাকে সাধারণ একজন শিক্ষক হিসেবেই দেখেছিল। রতন বিবাহিত, তার সংসার আছে। কিন্তু রতনের বাবা, যিনি অবসর জীবনে প্রায় বাগান বাড়িতেই থাকতেন, তার সাথে মিতুর দেখা হলো একদিন। ভদ্রলোক, বয়স ৫০-এর কোঠায়, কিন্তু চেহারায় এক আভিজাত্য, তার চোখে মুখে এক অদ্ভুত আলো। প্রথম দেখাতেই মিতু অনুভব করেছিল এই মানুষটার দৃষ্টি অন্যরকম। সাধারণ সৌজন্যের আদান প্রদানের মধ্যে রতনের বাবা, যার নাম ছিল অনিশ, তিনি মিতুর দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যা মিতুর ভেতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছিল। সেই দৃষ্টিতে কোনো কাম ছিল না, ছিল গভীর আগ্রহ, যেন মিতুর আত্মার গভীরে উঁকি দিতে চাইছে। মিতু প্রথম প্রথম এই অনুভূতিকে পাত্তা দেয়নি, ভেবেছিল নতুন জায়গায় এসে হয়তো সে একটু বেশিই কল্পনা করছে। কিন্তু অনিশের দৃষ্টি তাকে তাড়া করে ফিরত। যখনই মিতু বাড়ির বারান্দায় এসে দাঁড়াত কিংবা বাগানের পথে হেঁটে যেত, অনিশের শান্ত স্থির দৃষ্টি যেন তাকে অনুসরণ করত। অনিশ কখনো সরাসরি মিতুর সাথে কথা বলতেন না, কিন্তু তার চোখের ভাষা, তার নীরব উপস্থিতি মিতুকে এক অজানা টানে বাধা দিচ্ছিল। মিতুর স্বামী অরিন্দম, সে শহরের একজন নামকরা ডাক্তার, খুবই ব্যস্ত, প্রায় সারাদিন বাইরে বাইরেই থাকে। মিতুকে সবসময় আগলে রাখলেও অরিন্দমের ব্যস্ততা মিতুকে একাকিত্বের সাগরে ভাসিয়ে দিত। আর এই একাকিত্বই হয়তো অনিশের নীরব মনোযোগের প্রতি মিতুকে আকৃষ্ট করছিল। একদিন মিতু যখন বাগানে একা একা হেঁটে বেড়াচ্ছিল, তখন সে দেখল অনিশ একটি পুরনো গাছের নিচে বসে আছেন। মিতু যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, অনিশ ধীরে ধীরে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত বেদনা, এক গভীর প্রশ্ন। মিতু হঠাৎ থমকে দাঁড়াল। অনিশ মৃদু হেসে বললেন, বাগানটা খুব সুন্দর, তাই না? মিতু শুধু মাথা নাড়াল, তার গলা দিয়ে আর কোনো কথা বেরোল না। অনিশ আবার বললেন, এর প্রত্যেকটা গাছের নিজস্ব গল্প আছে, প্রত্যেকটা ফুলে আছে এক একটা স্মৃতি। মিতু সাহস সঞ্চয় করে বলল, আপনি কি এই সব জানেন? অনিশ হাসলেন, সে হাসিতে ছিল এক গভীর বিষণ্ণতা। কিছুটা জানি, আর কিছুটা অনুভব করতে পারি। কিছু জিনিস চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এই প্রথম অনিশ মিতুর সাথে সরাসরি কথা বললেন, আর এই কথাটাই যেন এক গোপন দরজা খুলে গেল। এরপর থেকে মিতু আর অনিশের মধ্যে এক নীরব যোগাযোগ শুরু হলো। মিতু যখনই বাগানে যেত, অনিশও সেখানেই উপস্থিত থাকতেন। তারা কোনো গভীর কথা বলতেন না, কিন্তু তাদের চোখে চোখে যে কথা হতো তা যেন হাজারো কথার চেয়ে বেশি ছিল। মিতুর মনে হতো অনিশ তার ভেতরের সব অব্যক্ত কথা, সব গোপন অনুভূতিগুলো বুঝতে পারেন। একদিন মিতু বাগানে একটি বিরল প্রজাতির ফুল দেখতে পেল। সে অবাক হয়ে ফুলটির দিকে তাকিয়েছিল। হঠাৎ অনিশ এসে তার পাশে দাঁড়ালেন। খুব সুন্দর, তাই না? অনিশ বললেন। মিতু বলল, হ্যাঁ, কিন্তু এর নাম কি? অনিশ মিতুর দিকে তাকালেন, তার চোখে ছিল এক অন্যরকম আলো। এর নাম মায়াবী। এই ফুল নাকি কেবল সেই যুগলের হাতেই ফোটে যাদের ভালোবাসা নিষিদ্ধ। মিতু চমকে উঠল।
অনিশের কথায় এক গভীর ইঙ্গিত ছিল। মিতু বুঝতে পারছিল অনিশ তাকে কি বোঝাতে চাইছে। তার বুকের ভেতরটা ধুকফুক করতে লাগল। এক ভয়, এক উত্তেজনা, এক অজানা আকর্ষণ তাকে গ্রাস করতে লাগল। অনিশের উপস্থিতি মিতুর জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। অরিন্দমের ব্যস্ততার মাঝে যে শূন্যতা ছিল, অনিশ যেন তা পূরণ করছিলেন। কিন্তু এই পূরণটা ছিল খুবই বিপজ্জনক। মিতু জানত এটা ঠিক নয়, এটা ভুল, কিন্তু মন যে মানতে চাইছিল না। অনিশের শান্ত গভীর দৃষ্টি, তার অল্প কথায় লুকিয়ে থাকা গভীর অর্থ মিতুকে এক চুম্বকের মতো টানছিল। একদিন সন্ধ্যায় মিতু বারান্দায় বসেছিল। আকাশ তখন ঘন কালো মেঘে ঢাকা। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ মিতু দেখল অনিশ বাগানের গেটের সামনে দাঁড়িয়ে, তার চোখে মিতুর দিকেই। মিতু বুঝতে পারল অনিশ তাকে ডাকছে। এক অজানা আকর্ষণে মিতু ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। অনিশ মিতুর কাছে এসে দাঁড়ালেন, বৃষ্টির জল তার চুলে মুখে। মিতুর দিকে তাকিয়ে তিনি বললেন, আজ রাতে আকাশ কাঁদছে, হয়তো আমাদের মতো করেই। মিতু কিছু বলতে পারল না। অনিশের উপস্থিতি তাকে যেন সম্মোহিত করে দিচ্ছিল। অনিশ ধীরে ধীরে মিতুর হাত ধরলেন। মিতু চমকে উঠল, কিন্তু হাত ছাড়াল না। অনিশের হাতের স্পর্শে ছিল এক অদ্ভুত উষ্ণতা, এক বিদ্যুতের ঝলক যেন মিতুর শরীর বেয়ে নেমে গেল। অনিশ মিতুর মুখের দিকে তাকিয়ে রইলেন, তার চোখে গভীর আবেগ। মিতু, তিনি ফিসফিস করে বললেন, আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। মিতুর গলা দিয়েও কোনো শব্দ বেরোল না। সে কেবল অনিশের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে সে দেখতে পেল নিজেরই প্রতিবিম্ব, এক নিষিদ্ধ কিন্তু তীব্র আকর্ষণের প্রতিবিম্ব। অনিশ মিতুর আরও কাছে সরে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসে মিশে যাচ্ছিল। মিতু অনুভব করল সে যেন হাওয়ায় ভাসছে, এক অচেনা ভয়ঙ্কর সুন্দর জগতে। অনিশ ধীরে ধীরে মিতুর কপালে একটি চুমু খেলেন। সেই চুমুতে ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান, এক নতুন অধ্যায়ের সূচনা। মিতু চোখ বন্ধ করে ফেলল। তার মনে তখন হাজারো দ্বিধা, হাজারো ভয়, কিন্তু তার থেকেও বড় ছিল এক তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ প্রেমের আনন্দ। অরিন্দমের কথা তার মনে পড়ল, কিন্তু সেই মুহূর্তে অনিশের স্পর্শই ছিল তার সব। অনিশ মিতুর মুখের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আমি এই মুহূর্তটাকে হারাতে চাই না। মিতু ধীরে ধীরে চোখ খুলল। অনিশের চোখে সে দেখতে পেল এক গভীর বাসনা, এক নীরব আবেদন। মিতু কি পারবে এই বাসনার কাছে আত্মসমর্পণ করতে? পারবে কি এই নিষিদ্ধ প্রেমের পথে এগিয়ে যেতে? বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। রাতের অন্ধকার যেন আরও গাঢ় হচ্ছে। মিতু আর অনিশ দুজনে একে অপরের দিকে তাকিয়ে। তাদের মাঝে বয়ে যাচ্ছে এক তীব্র নীরব ঝড়, এক অসম ক্ষমতার খেলায় গৃহবধূ কি তার আত্মসমর্পণ করবে? সেই প্রশ্নের উত্তর আজও রহস্যময়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। তবে এই গল্প এখানেই শেষ নয়। মিতু আর অনিশের জীবনের এই অধ্যায় কত দূর করাবে? তাদের এই নিষিদ্ধ প্রেম কি প্রকাশ্য হবে, নাকি হারিয়ে যাবে সমাজের আড়ালে? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান, তবে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী পর্বে আমি আমার আইমো নাম্বারটি দেব। মনে রাখবেন, এই গল্প আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন।